দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থিয়েটারের দুনিয়ায় যা ঘটেছিল তাকে একটা বিপ্লব বললে কিছু কম বলা হয়। আজ আমরা সেই যুগান্তকারী বদলের গল্পটাই শুনব। কিভাবে মঞ্চ অভিজাতদের ড্রয়িং রুমের পোলাইট কনভারসেশন থেকে বেরিয়ে এসে একেবারে সাধারণ মানুষের রান্নাঘরের বাস্তবতায় ঢুকে পড়ল। চলুন এই অসাধারণ যাত্রার গভীরে যাওয়া যাক। তো কি হয় যখন মঞ্চ নিজেই রেগে ওঠে? যখন নাটকের সেই শান্ত ভদ্র জগৎটা হঠাৎ করে চিৎকার করে কথা বলতে শুরু করে। এই প্রশ্নটাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নাটকের একেবারে কেন্দ্রবিন্দুতে। এটা ছিল পুরনো সব রীতিনীতির বিরুদ্ধে এক নতুন প্রজন্মের বিদ্রোহ। কিন্তু দেখুন, এই বিপ্লবটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের আগে জানতে হবে যে এর আগের মঞ্চগুলো ঠিক কেমন ছিল। মানে এই যে একটা বড়সড় পরিবর্তন এলো, তার আগে থিয়েটারের অবস্থাটা ঠিক কী ছিল চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। একদিকে ছিল তথাকথিত ড্রয়িং রুম প্লে। ভাবুন তো, নোয়েল কাওয়ার্ড বা টেরেন্স স্ট্র্যাটিগানের মতো নাট্যকাররা লিখছেন যেখানে উচ্চ মধ্যবিত্ত জীবনের মার্জিত সাজানো গোছানো গল্প বলা হচ্ছে। আর ঠিক তার উল্টো দিকে আসতে চলেছিল এক নতুন ঢেউ, যার ভাষা ছিল অনেক বেশি কাঁচা, সরাসরি আর আক্রমণাত্মক, যার পরিবেশ ছিল শ্রমিক শ্রেণীর সাধারণ ঘরবাড়ি, আর গল্পগুলো ছিল সমাজের সেই সব কঠিন আর অস্বস্তিকর বাস্তবতা নিয়ে যা নিয়ে আগে কেউ কথা বলত না। আর এই নতুন ঢেউয়ের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ধাক্কাটা এসেছিল ব্রিটেন থেকে। এর মূলে ছিল একেবারে কঠিন সামাজিক বাস্তবতা, যা আগে কখনো মঞ্চে এতটা স্পষ্টভাবে, এতটা খোলামেলাভাবে দেখানো হয়নি। এই আন্দোলনটার একটা দারুণ নাম ছিল কিচেন সিঙ্ক রিয়েলিজম। মানে সোজা কথায় শ্রমিক শ্রেণীর দৈনন্দিন জীবনের বাস্তব চিত্র তুলে ধরা। ব্যাপারটা একবার কল্পনা করুন তো, অভিজাতদের ড্রয়িং রুমের ঝাড়বাতির আলো থেকে মঞ্চের ফোকাসটা সরে এসে পড়ল একেবারে সাধারণ মানুষের রান্নাঘরের সিঙ্কের ওপর। আর এই ধারার নাট্যকারদের একটা বিশেষ নামে ডাকা হতো, অ্যাংরি ইয়াং ম্যান। নামটা শুনলেই তাদের বিদ্রোহী মনোভাবের একটা আঁচ পাওয়া যায়, তাই না? তারা আসলে সমাজের প্রতিষ্ঠিত ব্যবস্থার উপর বেজায় ক্ষুব্ধ ছিলেন, আর তাদের নাটক ছিল সেই ক্ষোভেরই একটা জোরালো প্রকাশ। এই দলের সবচেয়ে পরিচিত মুখ ছিলেন জন অসবর্ন। তিনি ছিলেন প্রচলিত ব্যবস্থার একজন একেবারে স্পষ্টভাষী সমালোচক। তিনি এমন সব আক্রমণাত্মক ভাষা ব্যবহার করতেন আর প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে রাজতন্ত্র নিয়েও প্রশ্ন তুলেছিলেন, যা সেই সময়ে ছিল এক কথায় অভাবনীয় একটা ব্যাপার। এই আন্দোলনটা যে কত দ্রুত ছড়িয়ে পড়েছিল তা কয়েকটা ঘটনা দেখলেই বোঝা যায়। যেমন ধরুন ১৯৫৬ সালে অসবর্নের লুক ব্যাক ইন অ্যাঙ্গার যখন প্রথম মঞ্চস্থ হল, দর্শকরা তো রীতিমতো হতবাক। এরপর একের পর এক নাটক সামাজিক ট্যাবু ভাঙতে শুরু করল, আর এর চূড়ান্ত পরিণতি এলো ১৯৬৮ সালে, যখন ১৭৩৭ সাল থেকে চলে আসা মঞ্চ সেন্সরশিপকে আইন করে বাতিল করে দেওয়া হলো। কিন্তু বাস্তবতার এই বিস্ফোরণের পাশাপাশি মঞ্চে আরও একটা বিপ্লব ঘটছিল। এটা ছিল সম্পূর্ণ অন্যরকম একটা প্রতিক্রিয়া, যা যুদ্ধ পরবর্তী বিশ্বের উদ্বেগ আর হতাশাটাকে বাস্তবতার বদলে অর্থহীনতা বা অ্যাবসার্ডিটি দিয়ে প্রকাশ করেছিল। এই ধারাকে বলা হয় থিয়েটার অফ দি অ্যাবসার্ড। এর মূল কথাটা ছিল খুব সহল, আবার খুব গভীর। দুটো বিশ্বযুদ্ধ দেখার পর পৃথিবীটা অনেকের কাছে কেমন যেন উদ্দেশ্যহীন মনে হচ্ছিল। এই নাটকগুলো ছিল সেই উদ্দেশ্যহীনতারই একরকম প্রতিফলন। যুদ্ধ পরবর্তী সময়ে মানুষের মনে যে বিচ্ছিন্নতা, উদ্বেগ আর একে অপরের সাথে যোগাযোগের ব্যর্থতার অনুভূতিটা তৈরি হয়েছিল, সেটাই ছিল এই ধারার নাটকের মূল উপজীব্য। এই নাটকের বৈশিষ্ট্যগুলো ছিল বেশ অদ্ভুত আর অস্বস্তিকর। যেমন চরিত্ররা নিজেরাই জানে না তারা কি করছে বা কেন করছে। মঞ্চের পরিবেশটা কেমন যেন দমবন্ধ করা, ক্লস্ট্রোফোবিক। সংলাপগুলো শুনলে মানে হবে অর্থহীন কথাবার্তা। আর গল্পটা যেন এক জায়গাতেই আটকে আছে, কোথাও এগোচ্ছেই না। হ্যারল্ড পিন্টারের নাটকগুলো এর খুব ভালো উদাহরণ। আর এই ধারার সবচেয়ে বিখ্যাত উদাহরণ অবশ্যই স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গোডো। দুজন লোক এমন একজনের জন্য অপেক্ষা করে যে কখনোই আসে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটাই পুরো নাটকের গল্প। শুনতে অদ্ভুত লাগলেও এই নাটকটা মানুষের অনন্ত অপেক্ষার অস্তিত্বের অর্থহীনতার এক গভীর প্রতীক হয়ে ওঠে।
বেশ, এবার চলুন আটলান্টিকের ওপারে যাওয়া যাক। দেখা যাক এই একই সময়ে আমেরিকান নাটক কিভাবে তার নিজস্ব স্বতন্ত্র একটা ভাষা খুঁজে পেয়েছিল। যুদ্ধ পরবর্তী আমেরিকান নাটকের মঞ্চে দুজন প্রধান ব্যক্তিত্ব ছিলেন, আর্থার মিলার এবং টেনেসি উইলিয়ামস। মিলারের নাটকে ফুটে উঠত সামাজিক বাস্তবতা, যেখানে একজন সাধারণ মানুষ সমাজের বিশাল চাপের সঙ্গে লড়াই করছে। অন্যদিকে উইলিয়ামসের নাটকের ফোকাস ছিল চরিত্রের জটিল, ভঙ্গুর আর ভেতরের মনস্তাত্ত্বিক জগৎ। আর্থার মিলারের একটা বিশেষত্ব ছিল, তিনি পরিবারকে ব্যবহার করতেন আমেরিকার বড় বড় নৈতিক প্রশ্নগুলোকে পরীক্ষা করার একটা মঞ্চ হিসাবে। তার নাটকের মাধ্যমে তিনি দেখাতেন কিভাবে সামাজিক চাপ একটা পরিবার এবং তার সদস্যদের জীবনকে ভেতর থেকে ভেঙে চুরে দেয়। ওনার বিখ্যাত নাটক ডেথ অফ এ সেলসম্যানের কথাই ধরুন না। উইলি লোম্যান নামের এক সেলসম্যান যে আমেরিকান ড্রিম বা সফলতার স্বপ্ন দেখতে দেখতেই জীবনটা কাটিয়ে দেয়। কিন্তু আসল সত্যিটা হলো, সারা জীবনের কঠোর পরিশ্রমের পরেও সে একজন ব্যর্থ মানুষ। আর যখন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়, তখন তার সাজানো স্বপ্নের জগৎটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এটা ছিল আমেরিকান স্বপ্নের এক নির্মম, বাস্তবসম্মত সমালোচনা। তো এই যে এতগুলো বিপ্লবী আন্দোলন হলো, এর দীর্ঘমেয়াদী প্রভাবটা কি ছিল? আসলে এরা সবাই মিলে মঞ্চের জন্য এক নতুন পৃথিবীর দরজা খুলে দিয়েছিল, যার প্রভাব আমরা আজও দেখতে পাই। এর প্রভাবগুলো ছিল সুদূর প্রসারী। প্রথমত, মঞ্চে বিভিন্ন শ্রেণী, লিঙ্গ ও পটভূমির নাট্যকারদের আগমন ঘটল, যা আগে ভাবাই যেত না। থিয়েটার আর শুধুমাত্র বিনোদনের জায়গা থাকল না, বরং সামাজিক বিতর্কের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠল। সেন্সরশিপ উঠে যাওয়ায় গল্প বলার শৈল্পিক স্বাধীনতা অনেক বেড়ে গেল। আর সবচেয়ে বড় কথা হলো, থিয়েটার সমাজের সত্য আর উদ্বেগের আয়না হয়ে উঠল। এই নতুন স্বাধীনতা ক্যারেল চার্চিলের মতো নারীবাদী পথিকৃৎ এবং অগাস্ট ওয়েলসনের মতো শক্তিশালী নতুন লেখকদের জন্ম দিয়েছে। অগাস্ট ওয়েলসন যেমন ধরুন তার নাটকের মাধ্যমে বিংশ শতাব্দীর আফ্রিকান আমেরিকানদের অভিজ্ঞতাকে অমর করে রেখেছেন। এক কথায়, মঞ্চটা সবার জন্য উন্মুক্ত হয়ে গেল। যুদ্ধ পরবর্তী এই বিদ্রোহ থিয়েটারের ডিএনএকে যেন চিরদিনের জন্য বদলে দিয়েছে। আর এটাই আমাদের আজকে চূড়ান্ত প্রশ্নে নিয়ে আসে, যদি থিয়েটার সত্যিই সমাজের আয়না হয়, তাহলে আজকের মঞ্চ আমাদের সম্পর্কে ঠিক কী বলছে? প্রশ্নটা কিন্তু ভেবে দেখার মতো, তাই না?